আগে হাতুড়ি লীগ ছিল, এখন রামদা দল নামে কারো কারো আত্মপ্রকাশ করছে, ছাত্র সমাজ তাও মোকাবেলা করবে। কামিলুল মিল্লাত কামিল মাদ্রাসার মতো একটা পবিত্র অঙ্গনে আমাদের মাদ্রাসার কোরআন ইলম বুকে ধারণ করা দাড়িওয়ালা একটা সভ্য ভদ্র একটা ছেলেকে গতকালকে আমরা দেখলাম ফেসবুকে, আমরা আহত হয়েছি। বিগত 15 বছরে যারা মাদ্রাসায় হামলা করার সাহস পায় নাই, আজকে নতুন এমন ফেসিবাদের জন্ম কেউ কেউ দিচ্ছেন। আমাদের এই মাদ্রাসার ছাত্রকে আহত করতেও তারা দ্বিধা করেন না। মনে রাখতে হবে, আমাদের আমির জামাত স্লোগান শিখান, আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, এই যুদ্ধ করে এই ফেসিবাদকে মোকাবেলা করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতি হিসেবে আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম, ভাষাভাষী হিসাবে আমাদের পরিচয় হচ্ছে আমরা বাঙালি, নাগরিক হিসাবে আমাদের পরিচয় হচ্ছে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বাংলাদেশী হিসাবে পরিচয় দেওয়া হচ্ছে আমাদের সম্মান, মর্যাদার এবং গৌরবের। সম্মানিত সুধী মণ্ডলী, ভাষা আল্লাহ তাআলা প্রদত্ত আমাদের জন্য একটি বিরাট নেয়ামত। কোরআনে তিনি উল্লেখ করেন আল্লামাহুল বায়ান, তিনি আমাদেরকে ভাষা শিখিয়েছেন। আপনাদের প্রত্যেকেরই মনে থাকার কথা, ইসলামিক স্কলারগণ বলেন অকাদ কুনতা মা মাহিনা, আমি যখন একেবারেই অপবিত্র অপরিচ্ছন্ন এক ফোঁটা পানিতে ছিলাম, তখন আমাকে কে ভাষা শিখিয়েছে? আমাদের জীবনের প্রথম শুরু 2 বছর ভাষা কি ছিল? উই আর ক্রাইম, আমরা তখন কাঁদতাম। 2 বছর ছিল কান্নাই আমাদের ভাষা। কান্নার মাধ্যমে আমরা বুঝাতাম আমার ক্ষুধা লেগেছে, কান্নার মাধ্যমে বুঝাতাম আমার কষ্ট হচ্ছে, কান্নার মাধ্যমে আমরা বুঝাতাম আমার এখন পিঠের নিচে হাত পড়ে গেছে, হাতটা একটু সরিয়ে দিতে হবে। এই কান্না থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লামাহুল বায়ান আর রহমান তিনি পরিচয় দিচ্ছেন। সুতরাং এটি বান্দার জন্য, মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক নিয়ামতের মধ্যে একটি বড় নিয়ামত। 21 যদি অন্যায়ের কাছে মাথা নত না করা হয়, তাহলে 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর আমার দেশে যদি আবার দখলদারি হয়, তাহলে এটি কি অন্যায় না? অন্যায় না? সেই 21-এর চেতনাকে ধারণ করে আমরা ওই দখলদারের বিরুদ্ধে আবার মাথা উঁচু করে অন্যায়ের কাছে মাথা না করার সিদ্ধান্ত আজকে আমরা এখানে গ্রহণ করব। এই দেশে যদি আবার চাঁদাবাজের কোনো সংস্কৃতি কেউ চালু করতে চায়, তার বিরুদ্ধে অন্যায় হিসাবে চিহ্নিত করে তার বিরুদ্ধেও আমরা মাথা উঁচু করে 21 থেকে শিক্ষা নিয়ে তাকেও আমরা প্রতিরোধ করব। আমরা খুব দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করে কোনো ক্ষেত্রে এই সরকারকে দ্রুত সময়ে ব্যর্থ করে, সংস্কারকে ব্যাহত করে, তথাকথিত যে কোনো উপায়ে একটা নির্বাচন আদায় করার লক্ষ্যে এই সমস্ত বিশৃঙ্খলাগুলো করার মূল লক্ষ্য হচ্ছে সংস্কারকে ব্যাহত করে তথাকথিত একটা নির্বাচন দ্রুত করার মধ্য দিয়ে কেউ কেউ ক্ষমতায় যাওয়ার জন্য একটা দুঃস্বপ্ন বাস্তবায়ন করতে চায়। তার পরিণতি আমাদের কুয়েট, সেখানকার ছাত্রদেরকে রক্তাক্ত করা হলো না। শুধু আগে হেলমেট বাহিনী ছিল, আগে হাতুড়ি লীগ ছিল, এখন রামদা দল নামে কারো কারো আত্মপ্রকাশ করছে, ছাত্র সমাজ তাও মোকাবেলা করবে। কামিলুল মিল্লাত কামিল মাদ্রাসার মতো একটা পবিত্র অঙ্গনে আমাদের মাদ্রাসার কোরআন ইলম বুকে ধারণ করা দাড়িওয়ালা একটা সভ্য ভদ্র একটা ছেলেকে গতকালকে আমরা দেখলাম ফেসবুকে, আমরা আহত হয়েছি। বিগত 15 বছরে যারা মাদ্রাসায় হামলা করার সাহস পায় নাই, আজকে নতুন এমন ফেসিবাদের জন্ম কেউ কেউ দিচ্ছেন। আমাদের এই মাদ্রাসার ছাত্রকে আহত করতেও তারা দ্বিধা করেন না। মনে রাখতে হবে, আমাদের আমির জামাত স্লোগান শিখান, আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, এই যুদ্ধ করে এই ফেসিবাদকে মোকাবেলা করা হবে। আমাদের যুদ্ধ শেষ হয়নি, আমাদের যুদ্ধ যে শেষ হয় নাই, আমির জামাত গতকালকে একটি স্ট্যাটাস তিনি দিয়েছেন। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে খুব স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ, আমাদের মধ্যে আদালত প্রাঙ্গণ, আমাদের মধ্যে আইনাঙ্গন, আমাদের মধ্যে সচিবালয়, আমরা এখানকার একজন ক্ষুদ্র নাগরিক এবং এই আন্দোলনের একজন সহকর্মী হিসাবে আমাদের শ্রদ্ধাভাজন আমিরে জামাত যদি আগামী 25 তারিখে আদালত প্রাঙ্গণে তিনি উপস্থিত হন, আমরা বর্তমান সরকারকে খুব স্পষ্ট করে বলছি, আমিরে জামাত ওখানে যাওয়ার আগে
গোটা বাংলাদেশ থেকে কয়েক কোটি মানুষ এসে আমির জামাতের সামনে দাঁড়িয়ে আমরা নিজের আগে আত্মসমর্পণ করে জেলে যাব। আমাদের আমির জামাতকে একটা স্পর্শ আমরা কাউকে করতে দেব না। আমাদের আমির জামাতের কাছে কাউকে আসতে হলে আমাদের বুকের উপর দিয়ে আসতে হবে। তাই পরিস্থিতি অস্বাভাবিক করার আগে এটিএম আজহারুল ইসলামকে মুক্তির ব্যবস্থা করুন। না হলে যে কোনো পরিস্থিতির জন্য আমরা যে অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করার জন্য তাদের ব্যর্থতার যেমন সমালোচনা করি, তাদের ভালো দিকগুলো নিয়ে আমরা আলোচনা করি, কিন্তু দুর্ভাগ্য এই অন্তর্বর্তীকালীন সরকারে আপনারা আসার পর আপনারা মামলা থেকে মুক্তি নিলেন, অথচ আমাদের মামলা থেকে আমরা মুক্তি পাচ্ছি না কেন? আমাদের এটিএম আজহারুল ইসলাম বিপ্লবের সেনানায়ক, বিপ্লবের পর বিপ্লবীরা জেলখানায় থেকে পৃথিবীর ইতিহাসে কোথাও নাই। এটা বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা, এটা ওই বিপ্লবীদের প্রতি বিশ্বাসঘাতকতা। বিশ্বাসঘাতকতা করে কোন সরকার সফল হতে পারে না। আসুন, 21 মানে মাথা নত না করা, 21 মানে অন্যায়ের কাছে আত্মসমর্পণ না করা। বাংলাদেশ জামাত ইসলামী আত্মসমর্পণ না করে, মাথা নত না করে আমরা যেমন ফাঁসির মঞ্চে হাসি মুখে গিয়েছি, আগামী দিনে এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, পেশিবাদ মুক্ত, আওয়ামী লীগের বিচার করে ন্যূনতম সংস্কার করে তারপরে নির্বাচনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আমির জামাতের যখন যা নির্দেশ আসবে সেই নির্দেশ পালনে জীবন বাজি রেখে আপনারা কি রাজি আছেন? আসুন, আমাদের 21-এর সেই চেতনা, আমাদের ভাষা দিবসের সেই চেতনাকে ধারণ করে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে গড়ে তুলব। সেই হোক আজকের প্রত্যয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই বাংলাদেশে আরেকটি ছাত্র সংগঠন রয়েছে, আমি সরাসরি বলছি, এই ছাত্র শিবির, আমি চ্যালেঞ্জ করে বলছি, ছাত্র শিবিরের যদি সভাপতি, সাধারণ সম্পাদক সহ শীর্ষ নেতৃবৃন্দের আন্দোলন সংগ্রামের সাময়িক সারির ভূমিকা যদি দেখে থাকে, আমরা তা দেখতে চাই। তারা সেই জুলাই আগস্ট আন্দোলনে কোথায় আন্দোলন করেছে আমরা সেটি দেখতে চাই। আপনারা লক্ষ্য করে দেখবেন, আমার বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের অসংখ্য নেতা কর্মীর ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আপনারা লক্ষ্য করে দেখবেন, ছাত্র দলের শুধুমাত্র আমরা সভাপতি, সাধারণ সম্পাদক কিংবা আমরা কেন্দ্রীয় সংসদের শীর্ষ নেতৃবৃন্দ নয়, আমাদের প্রতিটি ইউনিটে ছাত্র দলের যারা দায়িত্ব রয়েছে তাদের সবার রাজপথে অগ্রণী ভূমিকা ছিল এবং সোশ্যাল মিডিয়ায় তাদের আন্দোলন ভূমিকাগুলো ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। কিন্তু এই বাংলাদেশে আরেকটি ছাত্র সংগঠন রয়েছে, আমি সরাসরি বলছি, এই ছাত্র শিবির, আমি চ্যালেঞ্জ করে বলছি, ছাত্র শিবিরের যদি সভাপতি, সাধারণ সম্পাদক সহ শীর্ষ নেতৃবৃন্দের আন্দোলন সংগ্রামের সাময়িক সারির ভূমিকা যদি দেখে থাকে, আমরা তা দেখতে চাই। তারা সেই জুলাই আগস্ট আন্দোলনে কোথায় আন্দোলন করেছে আমরা সেটি দেখতে চাই। আজকের দিন পর্যন্ত তারা নেগেটিভ তৈরি করে তারা নাকি বুদ্ধি পরামর্শ দিয়েছে। এই বুদ্ধি পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ছাত্র দলের মেধাবী নেতৃবৃন্দ ভূমিকা পালন করেছে, নেপথ্যে সাধারণ শিক্ষার্থীর ভূমিকা পালন করেছে। কিন্তু ছাত্র সংগঠন যারা রয়েছে তাদের মূল কাজ হলো রাজপথে ভূমিকা রাখা, রাজপথে অগ্রণী ভূমিকা রাখা, এবং ছাত্র সংগঠনগুলোর প্রধান কাজ হলো রাজপথে ফ্যাসিবাদের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের সুরক্ষা দেওয়া। রাজপথে সাধারণ শিক্ষার্থীদের সুরক্ষা দিয়ে ঢাল হিসাবে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সম্মুখ সারিতে থাকবে, যে কাজটি বছরের পর বছর করে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। কিন্তু এই গুপ্ত সংগঠনের নেতৃবৃন্দ, আমরা কখনো তাদেরকে রাজপথে পাই না। শুধু তাই নয়, একটি কথা প্রচলিত রয়েছে, যখন তাদের শীর্ষ নেতৃবৃন্দের ফাঁসি দেওয়া হলো, যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি দেওয়া হলো, আমরা তার নিন্দা জানিয়েছি। কিন্তু এই 14-15 সালের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে একটি কথা প্রচলিত রয়েছে, এই জামাতে ইসলাম,
এবং ইসলামী ছাত্র শিবির এই খুনি হাসিনার সাথে আঘাত করে তারা রাজপথে ভূমিকা পালন করেনি। এটি বাংলাদেশে রাজনীতিতে সবাই জানে। সেই কারণে সর্বশেষ যে জুলাই আগস্ট আন্দোলনে এখন অনেক তথ্য বের হয়, আমরা সকলের কৃতিত্ব দাবি করেই বলছি, আপনারা কখনো এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা ছিল, মাদ্রাসা শিক্ষার্থীদের যে ভূমিকা ছিল এবং এই শিক্ষার্থীদের বাইরেও যাদের ভূমিকা ছিল তাদেরকে সর্বাগ্রে স্মরণ করবে। বিশেষ করে আমার এখনো মনে পড়ছে সেই দিনগুলোর কথা, যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্জন হলে বিশেষ করে যে একটি সংঘর্ষ, একটি সত্যিকার অর্থে আন্দোলনের ভাগ নেওয়ার মতো যে সংঘর্ষ সংঘটিত হয়েছিল, সেই সংঘর্ষে ছাত্র দলের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতৃবৃন্দ সাথে আমি দায়িত্ব নিয়ে বলছি, সেদিন উপদেষ্টা আসিফ ছিল, তার সাথে এই বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের উল্লেখযোগ্য নেতাকর্মী উপস্থিত ছিল এবং সেদিন ছাত্রলীগকে আমরা সেখানে বিদায় করতে পেরেছিলাম। আপনারা দেখবেন একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে এই বর্তমান উপদেষ্টা আসিফ কানে কানে আমাদের ছাত্র দলের যে নেতৃবৃন্দ রয়েছে তাদের নিকট অনুরোধ জানাচ্ছে যে আমরা রাত 8টা-9টা পর্যন্ত থাকতে হবে, তা নাহলে আজকে যদি আমরা আমাদের অবস্থান ধরে রাখতে না পারি, বিশেষ করে শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হলে আমাদের অবস্থান যদি ধরে রাখতে না পারি, তাহলে এই আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না। আপনারা অবগত রয়েছেন, তার পরবর্তী ধাপে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলকে ভ্যাকেন্ট করার পর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের হলগুলোকে শূন্য করে ফেললো এবং প্রতিটি ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিয়ে নিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ছাত্রলীগ। সেই দিনের কথা মনে পড়ে, সেদিন এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যদি রাজপথে নেমে না আসতো, যদি রাজপথ দখল